পড়তে বসার সময়, যখন পড়তে বসবেন, পড়তে বসার সময়ে আগামী 3 ঘন্টায় বা 4 ঘন্টায় আপনি কি কি পড়বেন একটা কাগজে লিখে ফেলেন। আই মিন ইট, সত্যি সত্যি লিখেন যে আমি এই এই ব্যাপারগুলো পড়বো, এই এই বিষয়গুলো পড়বো, লিখে চোখের সামনে রাখেন। আমি এভাবে করে বলি, ডোন্ট থিঙ্ক অন ইউর মাইন্ড, থিঙ্ক অন এ পিস অফ পেপার। অর্থাৎ আমি কি কি করতে চাচ্ছি, কি কি করতে চাচ্ছি না, আমি একটা কাগজে লিখে ফেলবো, লিখে আমার চোখের সামনে রাখবো। এই কাজটা আমি এখনও করি, সে তখন থেকে করতাম, এখনও করি। যারা শুধু মাথায় রাখে আমি এগুলো এগুলো করতে হবে, তাদের সাথে আপনি কথা বলে দেখেন, আপনি নিজেকেই দিয়ে দেখেন, অনেকগুলো কাজ করা হয় না, মিস হয়ে যায়। কিন্তু খাতায় লিখে রাখলে বা একটা কাগজে লিখে রাখলে সুবিধা হয় অনেক। এটা কি দেখা যায় ভাই? দেখা যাচ্ছে? এটা একটা সিনেমার পোস্টার। তো সিনেমার পোস্টারে কি লেখা আছে দেখি, আমি যা লেখা আছে তা পড়ছি। এই জন্মে তুই আমার, পর জন্মেও তুই আমার, শত শত জন্মেও তুই আমার, ভালোবাসা দিবি কিনা বল, লাভ মি অর কিল মি, এই কথাটা লেখা আছে। তো এই যে ভালোবাসা দিবি কিনা বল, এটাকে কি বলে? এটাকে জেদ বলে। তুই আমায় ভালোবাসবি না মানে তোর বাপ ভালোবাসবে, এইটা। তো এই যে জেদ, এটা হচ্ছে ফালতু জেদ, এটা মানুষকে কিচ্ছু দেয় না। আপনি যেই কাজে জেদি, একটু ভাবেন তো সেই কাজটা আসলে আপনার জন্য কতটুকু দরকার। আপনার জন্য যা দরকার, যদি একবার সেই কাজে জেদি হতে পারেন, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই আপনাকে আটকায় রাখবে, আপনি এগিয়ে যাবেনই। Don't put passion before principle. Even if you win, you lose. The Karate Kid, এই মুভির লাইন। অর্থাৎ আমরা অনেকেই অনেক কিছু পারি, অনেকে ছবি আঁকতে পারি, অনেকে গাইতে পারি, অনেকে ভালো ছবি তুলতে পারি। যেমন আমাদের আজকে ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার ভাইরা খুব কষ্ট করছেন, ওরা ভালো ছবি তুলতে পারেন। এরকম আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা খুব ভালো ছবি তুলতে পারি, অনেকে আছি যারা ভালো কবিতা লিখতে পারি। এগুলো হচ্ছে আমাদের প্যাশন। প্যাশন ব্যাপারটা কি? যে কাজটা করার সময় কোনো ক্লান্তি আসে না, যে কাজটা করার সময় একটা ভালোবাসা কাজ করে, সেটাই হচ্ছে প্যাশন। লাইফে কখনো আপনার প্যাশনকে হত্যা করবেন না, যে যাই বলুক না কেন। পুরো পৃথিবী মিলেও যদি বলে কাজটা করা যাবে না, শুনবেন না। কোনো একদিন আপনাকে মানুষ মনে রাখবে শুধু আপনার সেই প্যাশনের জন্য। বরং আপনার সেই প্যাশনটা এতটাই আপনি যত্নে রাখেন, ওই কাজটা আপনি এতটাই বেশি করে করেন, যাতে ওই কাজটা আপনার চাইতে ভালো কেউ করতে না পারে। ক্লিয়ার কথাটা? ফাইন। আপনি মেনে নেন পৃথিবীর সব কাজ আপনার জন্য না। আপনি পৃথিবীর সব কাজ করতে পারবেন না, সবাই সব কিছু করতে পারে না। আপনি যে কাজটা করতে পারেন একটু ভেবে দেখেন, এই কাজটা অনেকেই করতে পারে না। আমি দেখি অনেকে এত সুন্দর সেলাই করে, আমার পক্ষে তো সম্ভব না। অনেকে এত সুন্দর ছবি আঁকে, আমার পক্ষে সম্ভব না। আবার আমি যে লিখি, এটা অনেকের পক্ষে সম্ভব না। অর্থাৎ সবাই সব কাজ পারে না। আপনি যে কাজটা পারেন ওই কাজটার প্রতি যত্ন নিলে আপনার যতই সীমাবদ্ধতা থাক, আপনার যতই সমস্যা থাক, কোনো কিছুই আপনাকে আটকে রাখতে পারবে না। একটু একটা ভিডিও দেখি, বুঝবেন। জীবনের সকল ক্ষেত্রে 2 ধরনের মানুষকে আমি এড়িয়ে চলি পার্সোনালি, আপনারা এড়িয়ে চলতে পারেন। 1, অতি পণ্ডিত। 2, অতি বুদ্ধিমান। এই ধরনের মানুষ লাইফে কিচ্ছু করতে পারে না, তাদেরকে কখনোই তাদের সঙ্গে মিশবেন না। অতি পণ্ডিত, অতি বুদ্ধিমান। কিছু লোক বেশি বোঝে, ওরা কিছু করতে পারে না। কিছু লোক বেশি জানে, ওরাও কিছু করতে পারে না। আচ্ছা, যে আপনাকে কোনো একটা কাজ করতে সহযোগিতা করতে পারবে না, তাকে কখনোই বলতে দিয়েন না যে আপনি কাজটা করতে পারবেন না। যে আপনাকে কোনো হেল্প করতে পারে না, আপনার লাইফে কোনো ডিসিশন তাকে নিতে দিয়েন না। তার কাছ থেকে নিজেকে দূরে সরান অথবা তাকে দূরে রাখেন, যে কোনো একটা। পৃথিবীতে সবাইকে কেয়ার করার কোনো কিছু নাই। মনে রাখবেন, আপনি কখনো সবাইকে খুশি করতে পারবেন না। আপনি যত বেশি মানুষকে খুশি করার চেষ্টা করবেন, আপনার লাইফটা তত বেশি দুঃখের হবে। আপনি যদি সবাইকে খুশি করার চেষ্টা করেন, আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কালকে থেকে ওখানে আইসক্রিম বেচতে পারেন। আইসক্রিম ওলার পক্ষে সবাইকে খুশি করা সম্ভব, আপনার আমার পক্ষে সম্ভব না।
যদি রান্না ভালো হয়, আমরা একটা কাজ করি না অনেকে, সেটা হলো যিনি রান্নাটা করেছেন তাকে ডাকেন, ডেকে প্রশংসা করেন, রান্না খুব ভালো হয়েছে। এটা করতে বেশি সময় লাগে না, কিন্তু যিনি রান্নাটা করেছেন উনি এই স্বীকৃতিটা পেলে খুব খুশি হবেন। দ্য চান্স ইজ দেয়ার পরবর্তীতে রান্নাটা আরো ভালো হবে, আপনারই কিন্তু লাভ। আপনি আরো ভালো রান্না খেতে পারবেন। ডাকেন, ডেকে বলেন রান্নাটা অনেক ভালো হয়েছে। প্রশংসা করুন প্রাণ খুলে, নিন্দা করুন কান খুলে। এটা একটু বলি, যখন কারো সম্পর্কে নিন্দা করবেন তখন জেনে নিন্দা করবেন, আরো ভালো হয় নিন্দা না করলে, সবচেয়ে ভালো হয়। এত সময় নাই আসলে, আপনার করার মতো অনেক 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 কাজ আছে, সে কাজগুলো করেন। যখন যা কিছু খেতে ইচ্ছে করবে খেয়ে ফেলবেন। কথাটা কেন বললাম, আমি হয় কি অনেক সময় ধরেন যাচ্ছি আমার অফিসে, যাওয়ার সময় যদি দেখি রাস্তায় পেঁয়াজু ভাজছে, আমি কিন্তু গাড়ি থামিয়ে খেয়ে ফেলি। যদি আমার খেতে ইচ্ছা করে আমি কিন্তু খেয়ে ফেলি। কারণটা হলো এই যে পেঁয়াজু খেতে ইচ্ছা করতেছে, আমার আত্মা চাচ্ছে, আত্মাকে কখনো কষ্ট দিতে নাই। কারণ সেই খাবারটা খাওয়ার দ্বিতীয়বার সুযোগ আমার নাও হতে পারে, আমার হায়াত কতটুকু আমি জানি না। আপনি বলতে পারেন যে ভাইয়া যখন যা মন চায় তা খেয়ে ফেললে একটা সমস্যা আছে। কি সমস্যা? ভুঁড়ি বাড়বে, মেদ ভুঁড়ি বাড়বে। আচ্ছা বাড়লে কি হবে? ভাইয়া বাড়লে তো সে পছন্দ করবে না। আচ্ছা ভাই দেখেন, তার পছন্দের সঙ্গে মিল রেখে আমি আমার ভুঁড়িটাকে কমালাম, ঠিক রাখলাম। এরপর যখন তাকে আমি বিয়ে করব, তখন তো তাকে আমি পেয়ে গেছি, তখন তো আমি আর ভুঁড়ি কমাবো না, আমি তো অনেক খাওয়া দাওয়া করব। আমি মনে করি যে মানুষটা আমার ভুঁড়ি সহ্য করতে পারে না, সে মানুষটার আমাকে ভালোবাসার কোনো অধিকার নাই। আমি এই প্রিন্সিপালে বিশ্বাস করি। আরেকটা কাজ করি আমরা, সবচাইতে সুন্দর পোশাকটাকে বিশেষ কোনো দিবসে পরার জন্য ফেলে রাখি। আমি আপনাকে বলি, আপনি ধরে নেন আজকেই সেই বিশেষ দিন। যদি কোনো পোশাক পরতে ইচ্ছে করে, কোনো স্পেশাল ডের জন্য ফেলে রাখবেন না। সত্য ঘটনা বলি একটা, আমাদের এক বন্ধু চাকরি পাওয়ার পর ঈদের সময় আন্টিকে একটা শাড়ি কিনে দিয়েছিল। তো ঈদের যখন 3 দিন বাকি, তখন আন্টি খুব করে বলতেছে, বাবা আমি শাড়িটা একটু পরি। বলে মা ঈদের সময় পরো, আমিও বাড়িতে আসবো, ঈদের সময় পরো, এখন পরো না। মা কি মনে করে যেন ঈদের 2 দিন আগে আবারও বলতেছে, বাবা তো শাড়িটা অনেক সুন্দর, একটু পরি। বলে না না 2 দিন পরে আমি আসতেছি বাড়িতে, তখন পরো। পরতে দেয় না। ঈদের ঠিক আগের দিন আন্টি মারা যান। আমার সেই বন্ধুটা এখনো দেখা হলে জড়াই ধরে কান্না করে, দোস্ত আমি আমার মাকে শাড়িটা পরতে দিলাম না, এই দুঃখ আমি কিভাবে ভুলবো। ওই জন্য বললাম, আপনার যেটা ফেলে রাখতেছেন না পড়ার জন্য, সেটা পড়ার সুযোগ আর নাও হতে পারে। আমি একসময় করতাম, কিন্তু এখন করি না। আমার সবচেয়ে সুন্দর ড্রেসটাকে পরে ফেলি, ফার্স্ট ভেঙে পরে ফেলি। পৃথিবীতে কোনো স্পেশাল ডে নাই, আপনি যখন বেঁচে আছেন ওটা হচ্ছে স্পেশাল ডে, আর একটা দিন স্পেশাল ডে না। এখন কিছু কাজের বুদ্ধি দিই। সবাইকে সময় দেওয়া বন্ধ করে দেন, সত্যি সত্যি বন্ধ করেন। আপনি যদি সবাইকে সময় দেন, তাহলে আপনি কখনোই আপনার কাজগুলো করতে পারবেন না। সবাইকে সময় দিতে হয় না, বন্ধ করে দেন। মানুষকে না বলতে শেখেন। মানুষকে না বলতে জানাটা অনেক বড় একটা আর্ট। যে মানুষটা অন্য মানুষকে সম্মান করে না, কখনোই তার সাথে মিশবেন না, তার কাছ থেকে শেখার কোনো কিছু নাই। ইনস্ট্রুমেন্টাল, মুভি, পেইন্টিং, মিউজিক, এগুলো আমরা কম বেশি সবাই দেখি শুনি। যেটা করি না সেটা হলো, এটা দেখার পর বা শোনার পর আমার যে অনুভূতিটা, সেটা আমার মধ্যেই রেখে দিই। এখন থেকে সেই অনুভূতিটা লিখে ফেলেন, লিখে ফেসবুকে বন্ধুদের সঙ্গে শেয়ার করেন। অনেক লাভ হবে, চিন্তা ভাবনা সুন্দর হবে, লেখার স্টাইল ডেভেলপ করবে। একজন জ্ঞানী ব্যক্তির সাথে 20 মিনিট কথা বলা যে কাজটা দেয়, আপনি 20টা বই পড়েও সেটা শিখতে পারবেন না। ওই জন্য যারা একটু জ্ঞানী, বুদ্ধিমান, তাদের সাথে কথা বলার চেষ্টা করেন। অনেক কিছু শেখা যায় যেগুলো বই পড়ে শেখা সম্ভব না। যাকে ভালোবাসেন তাকে বই পড়া শেখান। কিভাবে? ধরেন আপনি কাউকে ভালোবাসেন,
অনেক ভালোবাসেন, সেই ব্যক্তিটা বই পড়ে না, তাকে একটা বই কিনে দেন। বইয়ের দাম কিন্তু বেশি না ভাই, একটা ভালো বইয়ের দাম একটা ক্যাডবেরির দামের চাইতে কম, কিন্তু বড় ক্যাডবেরিগুলোর দামের চাইতে কম একটা ভালো বইয়ের দাম। তাকে বই কিনে দেন, বই কিনে তাকে করতে বলেন। আপনি তো জানেন সে বইটা করবে না, তাকে তো আপনি চিনেন। বইটা কিনে দেওয়ার 2 দিন পর ফোন করে জিজ্ঞেস করেন, জানু জানু তোমাকে একটা বই কিনে দিচ্ছিলাম, ওটা পড়ছিলা? সে তো পড়বে না, না পড়ে নাই। জানো তুমি এখনো পড়ো নাই, তুমি আমাকে একটু ভালোবাসো না, আমি একটা বই কিনে দিচ্ছি ওটাই পড়তেছো না, তুমি এমন কেন? তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেন, ইমোশনালি ব্ল্যাকমেল করে তাকে বই পড়ার অভ্যাসটা গড়ে তোলেন। এই মানুষটা আপনাকে ভালোবাসলে আপনাকে খুশি করার জন্য হলো বই পড়বেন, একটা সময় সেটা হ্যাবিট হয়ে যাবে, সেটা আপনার জন্য ভালো। আপনার সন্তানের পিতা বা মাতা যদি পড়ুয়া হয়, আপনার সন্তানটা ভালো হবে, ভালোভাবে গড়ে উঠবে। মাঝে মধ্যে নিজেকে ট্রিট দেন, নিজেকে নিয়ে রিক্সায় ঘুরতে বের হন, নিজেকে নিয়ে। আপনার কেউ নাই তো কি হয়েছে, আপনি ঘুরতে বের হন। রেস্টুরেন্টে গিয়ে কাউকে নেওয়ার দরকার নেই, আপনি একা একা খান। আপনাকে বই কিনে দেন, আপনাকে একটা চকলেট কিনে দেন, দেখেন মন অনেক খুশি থাকে। মনকে ট্রিট দিলে হয় কি, মন অনেক কিছু দেয়, অনেক কিছু দেয়। এই কেউ ট্রিট না দিক, নিজেকে নিজে খুশি করেন। মাঝে মধ্যে যে গানটা আপনার ভালো লাগে ওই গানটা গলা ছেড়ে গাইতে চেষ্টা করেন, কাউকে শোনানোর দরকার নাই। হয়তোবা আপনার গলা ভালো না, কারো সামনে গাইলে সে আপনাকে টিটকারি মারবে, দরকার কি ভাই, আপনি আপনার জন্য গান করেন। দরকার হলে রুমের দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, ফুল ভলিউমে গান ছেড়ে দিয়ে নাচেন, কি আছে জীবনে? আপনারা করেন না কখনো কাজটা? অনেক আনন্দ লাগে। আমাদের এক বন্ধু ছিল, ও ধারণা ছিল অনেক ভালো গাইতে পারে, আমাদের কারো বিশ্বাস ছিল না সে ভালো গাইতে পারে, কারণ সে সেই রকম করে গাইতো। ওর কণ্ঠে অনেক গান শোনার পর সেই গান আমার এখন আর ভালো লাগে না। বুঝা দেখেন সে কি গাইতো, সে মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করতো, সেটা যে কি ভয়ঙ্কর ছিল আপনি চিন্তা করতে পারবেন না। চুরিটা করতো আমার ওই ফ্রেন্ডটা, তো সে কাউকে পাইতো না, আমারে পাইতো। ওই দোস্ত তোকে খাওয়াবো, তুই এটা একটু শুন। আমার কি খাওয়াবি বল? তোকে দোস্ত বুফে খাওয়াবো, এটা শোন প্লিজ, কালকে বেতন পাইছি, কসম ব্লাফ দিব না, খাওয়াবো। আচ্ছা শোনা, ওর ওর গান ওর কবিতা কেউই ভালোবাসতো না, কিন্তু ওর ধারণা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর গানটা সে করতেছে। সে যে কেমন গাইতো, সে যে কেমন কবিতা আবৃত্তি করতো, একটা উদাহরণ দিচ্ছি। আজকে প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত ফাঁকির গান। দিস ওয়াজ হি। কেউই পছন্দ করতো না, কেউই শুনতে চাইতো না, কিন্তু সে কেয়ার করতো না। সে গান গাইতো, কবিতা আবৃত্তি করতো তার নিজের জন্য। আমি তাকে স্যালুট করি। ও এখন অস্ট্রেলিয়ায় থাকে, নামটা না বলি, অস্ট্রেলিয়ায় থাকে, অনেক ভালো আছে, ভালো থাকুক। সব সময় জেতার চেষ্টা করবেন না, মাঝে মধ্যে হেরে যান। যখন আপনি হেরে যাবেন, কিছু কিছু ক্ষেত্রে আপনি জিতে যাবেন। আসলে উদাহরণ দিয়ে বলবো, যারা বিবাহ করছেন তারা ওয়াইফের সঙ্গে হেরে যাবেন। মহিলাদের সঙ্গে জেতা কোনো পুরুষ মানুষের কাজ না, এইটা আমি বুঝতে পারছি। ওই জন্য বউকে জিতাবেন, বউ তো মহা খুশি। মহিলাদের বুদ্ধি একটু কম হয়। ভাই শোনেন, আমি কালকে রাজশাহীতে আসছি সকালে, কালকে ব্যাপক শপিং করছি, ওই নাইমরা সাক্ষী, হ্যাঁ ব্যাপক শপিং করছি। বেশিরভাগ শপিং করছি আমার বইয়ের জন্য, আমার মায়ের জন্য, আমার শাশুড়ির জন্য, আমার ছোট ভাইয়ের বইয়ের জন্য, আমার ছোট ভাইয়ের শাশুড়ির জন্য, সবগুলো কিন্তু মহিলা। এবং ওদেরকে এই জিনিসগুলো কিনে দিলে আমার 7 খুন মাফ, এটা আমি জানি। এই জিনিস দেখায় দেখা যাবে কি অনেকদিন মানে বাসায় দুইটা ভালো খাইতে পারবো, তো অসুবিধা কি। তো যে প্রসঙ্গে ছিলাম, বিশ্বাস করেন দুনিয়ার সব প্রতিযোগিতা আপনার জন্য না। আপনি চাইলেও পৃথিবীর সব প্রতিযোগিতায় জিততেই পারবেন না। তার চেয়েও বড় কথা, সব প্রতিযোগিতায় অংশ নেওয়া আপনার সঙ্গে যায় না। আপনার একটা স্ট্যাটাস আছে, আপনার একটা ক্লাস আছে, সব ক্লাসে যাবেন না ভাই, সব ক্লাসে কি জেতার কোনো দরকার নেই। বরঞ্চ ওই গাধার সাথে যুদ্ধ করে 100 বার হারার চাইতে, 100 বার জেতার চাইতে সিংহের সঙ্গে যুদ্ধ করে একবার হেরে যাওয়াটা অনেক ভালো, অনেক শিখতে পারবেন, ওইটাই করেন বরঞ্চ। যাই
নিজের যা কিছু আছে এবং নিজেকে রেসপেক্ট করেন। একটা চড়ুই যখন উড়ে তখন যদি সে তার ওড়াটাকে এনজয় না করে দেখতে অত ভালো লাগে না। সো আপনি যখন যে কাজটা করবেন এমনভাবে করবেন যাতে অন্যরা দেখে ভালো বলে, অন্যরা দেখে বলে বস। এই কাজটা করার জন্য ওই কাজটাকে ভালোবাসতে হবে। আপনি লাইফে যেটা করছেন বা করতে চাইছেন, যদি আপনাকে সেই কাজটা করার সুযোগ দেওয়া হয় তার মানে হচ্ছে আপনি সেই কাজটা করার যোগ্য। উদাহরণ দিয়ে বলি, বিসিএস পরীক্ষা যখন আপনারা যারা বিসিএস পরীক্ষা দেবেন বা বিভিন্ন চাকরির পরীক্ষা দেবেন, তখন আপনি যেমন পরীক্ষা দিচ্ছেন, আপনার যে বন্ধুটা বুয়েটে পড়াশোনা করেছেন উনিও পরীক্ষা দিচ্ছেন। অর্থাৎ সেই পরীক্ষা দেওয়ার সুযোগ আপনাকেও দেওয়া হচ্ছে, ওনাকেও দেওয়া হচ্ছে। অতএব সেই পরীক্ষার জন্য আপনি আপনার বন্ধুর চাইতে কোনো অংশেই কম যোগ্য নন। ক্লিয়ার কথাটা? আমি এটা বিশ্বাস করি। যদি আমাকে কোনো কম্পিটিশনে অংশ নিতে দেওয়া হয় তার মানে হলো কর্তৃপক্ষ আমাকে সম্মান করছে, কর্তৃপক্ষ আমাকে যোগ্য ভাবছে সেই কম্পিটিশনের জন্য। সো আমি যদি সেই কম্পিটিশনে পারফর্ম করতে না পারি, সম্পূর্ণ দোষটা কিন্তু আমার। এক্সাম্পল দিয়ে বলি, আমি যখন চুয়েট থেকে পাশ করে বের হলাম তখন আমার রেজাল্ট ছিল 2.74। এই 2.74 দিয়ে অনেকগুলো ব্যাংকে অ্যাপ্লাই করাই যায় না, অনেকগুলো ব্যাংকে 3 লাগে, তাই না? সো আমি সেটার জন্য যোগ্য না। কিন্তু যেহেতু আমাকে বিসিএস পরীক্ষা দিতে দেওয়া হলো, সো এখানে প্রত্যেকটা মানুষ যারা পরীক্ষা দিচ্ছে তাদের কারো চাইতে আমার যোগ্যতা কোনো অংশে কম না। যদি কম হয়ে থাকে সেটাকে রিকভার করার সম্পূর্ণ দায়িত্ব আমার। আমি সেই চ্যালেঞ্জটা নিয়েছিলাম। তো যারা ভাবেন আমি তো জাতীয় বিশ্ববিদ্যালয়, আমি জানি না আপনাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেউ কি আছেন? রাজশাহী কলেজের হাত তুলে দেখান যারা আছেন। আছেন, অনেকেই আছেন। তো আপনাদের অনেকের মধ্যে এই টেন্ডেন্সি কাজ করে, আমি তো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই নাই, আমি তো পড়াশোনা করছি প্রাইভেট ইউনিভার্সিটিতে কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে। সো আমাকে দিয়ে বোধহয় কিছু হবে না, ওরা সবাই বাঘ আর আমি হচ্ছি বেড়াল, ম্যাও। বাট আমি আপনাকে বলবো, যেহেতু আপনাকে সেই পরীক্ষাটা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, সেহেতু আপনি সবার মতোই যোগ্য। যদি আপনার সেই যোগ্যতা না থাকে, যদি মনে হয় আপনার ওনাদের বেসিক আপনার চাইতে স্ট্রং, তখন আপনি কি করবেন? একটু নিজেকে প্রশ্ন করেন। লেটস বি ফেয়ার, আপনি কেন তাদের মতো বেসিক ধারণ করেন না? কারণটা কি? কারণটা হচ্ছে এই, যখন বেসিক তৈরি করার সময় ছিল তখন আপনার বেসিক তৈরি করার সুযোগ হয়নি, পারিবারিকভাবে হোক বা যে কোনো কারণেই হোক, কিংবা সুযোগ থাকা সত্ত্বেও আপনি ফাঁকিবাজি করেছেন বিধায় বেসিকটা তৈরি হয়নি। এর বাইরে কিন্তু কোনো কারণ নাই। আছে কোনো কারণ এর বাইরে? নাই। অর্থাৎ যখন আমরা ক্লাস 9-10-এ পড়তাম, এইচএসসিতে পড়তাম, 7-8-এ পড়তাম, তখন আমি যে মুহূর্তে ফাঁকিবাজি করে বেড়াতাম, গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, তখন আমার ক্লাসের যে বন্ধুটা ফার্স্ট সেকেন্ড হয় সে কিন্তু গর্ধবের মতো পড়াশোনা করতো টেবিলে বসে বসে, রাইট? সো এখন সময় এসেছে আমার সেই বন্ধুটা গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে এবং আমাকে গর্ধবের মতো পড়াশোনা করতে হবে। প্রত্যেকটা জিনিস একটা চেক এন্ড ব্যালেন্সের মধ্যে চলে। আপনি আগে সময় নষ্ট করলে এখন সেই সময়টা আপনাকে কড়াই গন্ডায় ফেরত দিতে হবে। সেই ফেরত দেওয়ার জন্য আপনাকে অধিক পরিশ্রম করতে হবে, তাহলে সম্ভব নয়। আর যাদের সাথে মিশলে মনে হয় আপনি অযোগ্য, আপনি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন না, ভালো কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন না, আল্লাহর ওয়াস্তে তাদের সাথে মেশা বন্ধ করে দেন। তারা আপনার লাইফে কোনো কাজে আসবে না। জীবনের সব ক্ষেত্রে 2 ধরনের ব্যক্তিকে অ্যাভয়েড করবেন। নাম্বার 1 অতি বুদ্ধিমান, নাম্বার 2 অতি পণ্ডিত। এই 2 ধরনের ব্যক্তি নিজেরাও কিছু করতে পারে না লাইফে, আপনারাও কিছু করতে দেবেন না লাইফে। অনেক দেখছি ভাই, অনেক দেখছি।